আজকে আবার ফৌজদারি কার্যবিধি 1898 সালের 165 নম্বর ধারায় আলোচনা করব। এই ধারার আলোচনা হলো পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। এই তল্লাশি সাধারণত ফৌজদারি কার্যবিধি 165, 166 যে তল্লাশি, এটা বিনা পরোয়ানায় করে পুলিশ অফিসার, পরোয়ানা ছাড়া করে। তাহলে এই বিনা পরোয়ানা আছে লগে 165, 166 আর 165 আর 166। কিন্তু এই তল্লাশি কার্যক্রম যখনই করবে তখন ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 ধারার বিধান মতেই পরিচালিত হবে। এর পূর্বে একটু পড়ে আসি, পূর্বের একটু আলোচনা দিয়ে আসি। গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করছি না, আর 75 ধারায় যে গ্রেপ্তারি পরোয়ানা করছি। বিনা পরোয়ানায় যে গ্রেপ্তার করব আর 75 ধারায় যে গ্রেপ্তার করব পরোয়ানা মূলে, গ্রেপ্তারি কার্যক্রম ফৌজদারি কার্যবিধির কত 46 ধারার বিধান মতোই পরিচালিত হয়, পিআরবি 316। আর এই তল্লাশি হচ্ছে দুই প্রকার হবে না, একটা হলো পরোয়ানা সহ, একটা বিনা পরোয়ানা। পুলিশ অফিসার বিনা পরোয়ানা করে 165, 166, একটা নিজ থানা এলাকায়, একটা অপর থানা এলাকায়। আর আদালত যে তল্লাশি পরোয়ানা দেয় সেটা তো আদালত দেয়। এই যে দুই প্রকার পরোয়ানা, একটা বিনা পরোয়ানা তল্লাশি পরোয়ানা, একটা তল্লাশি পরোয়ানা। এই দুই পরোয়ানা নিয়েই আমরা যে তল্লাশি কার্যক্রম করব তা ফৌজদারি কার্যবিধির 102, 103, পুলিশ প্রবিধানের হলো 280 বিধান অনুসরণ করব। কথাটা ঠিক আছে না? তাহলে যখন বডি গ্রেপ্তার করা হয়, যখন বডি গ্রেপ্তার করব তখন পরোয়ানা মূলে বা বিনা পরোয়ানায়, পুলিশ বিনা পরোয়ানা করে, পরোয়ানা ছাড়াও করে। তাহলে আদালত পরোয়ানা দেয় 75, আর পুলিশ ডিউটিরত অবস্থায় আমলযোগ্য 54, 55, 56, 57। তারপরে বিনা পরোয়ানায় যে সমস্ত গ্রেপ্তার করে, ওই পরোয়ানায় গ্রেপ্তার করতে গেলে 46 ধারার বিধান মানতে হয়। তারপরে যদি সেখানে পলায় 47, 48, 49, 50, 51, 52, 53 যথাক্রমে যাওয়া হয়, কিন্তু মূল হলো 46 ধারার বিধান গ্রেপ্তারি কার্যক্রম। তাহলে গ্রেপ্তারি কার্যক্রম হচ্ছে 46 পরোয়ানা বিনা পরোয়ানায়। আর তল্লাশি যে পরোয়ানা পায় 96, 98, 99 আর 100। আর বিনা তল্লাশি পরোয়ানা পুলিশ তল্লাশি করে তা 165 নিজ থানা, 166 অন্য থানা এলাকায়। তাহলে এই দুটো জিনিস সহজ, খুব খেয়াল করে। অনেকে বাজা ফেলা দেয়, আমরা পরোয়ানা আর বিনা পরোয়ানায় বাজা ফেলা দেয়। তল্লাশি পরোয়ানা দিলে তল্লাশি পরোয়ানা হোক আর বিনা তল্লাশি পরোয়ানা হোক, ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 ধারার বিধান পালন করেই তল্লাশি করতে হয়। এইটুকুলো মূল জিনিস। এখন 165তে শুরু করি আলোচনা, রেকর্ডিং আসছে ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধির 165 কাল ব্যাপক আলোচনা করেছিলাম, আজ অল্প করব। 66টা রেকর্ড ছিল না, 66 বেশি করে করব। 165 ফৌজদারি কার্যবিধি হচ্ছে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। পুলিশ অফিসার কর্তৃক তল্লাশিটা কীরকম? তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার তার থানা এলাকার মধ্যে, তার নিজ থানা এলাকার মধ্যে যখন তদন্ত করার সময় কোনো বস্তু, দ্রব্য, মালামাল তদন্তের কাজে প্রয়োজন বা ওই জিনিসের দরকার হওয়া পড়ে, ওই জিনিস অপরাধের সাথে জড়িত, তা উদ্ধার করার জন্য তিনি নিজ থানা এলাকায় পরোয়ানা ব্যতীত তার কারণ লিপিবদ্ধ করে যিনি যে কার্যক্রম পরিচালনা করে তাকে বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারে। এখানে তল্লাশি পরোয়ানার দরকার হবে না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার এই যে তল্লাশি করার সময় অবশ্যই উপস্থিত থাকবে। 165(2) তল্লাশি করার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার যিনি তল্লাশি কার্যক্রম করবেন তিনি উপস্থিত থাকবেন। শেষ, তিনি হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ব্যস্ততা থাকে, ব্যস্ত থাকার কারণে উনি তল্লাশি কার্যক্রম করতে পারবে না, তার কারণ লিপিবদ্ধ করে তার অধীনস্থ কোনো অফিসার দিয়ে যদি তল্লাশি পরোয়ানা কার্যক্রম করতে চায়, তাহলে উক্ত অফিসার তল্লাশি করার সময় যদি কোনো বস্তু, দ্রব্য, মালামালের প্রয়োজন হয় যা তার নিজ থানা এলাকায় আছে, ঠিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কার্যক্রম করতে পারতেন ঠিক উনি একই কার্যক্রম বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করবে।
মূল কথা হলো বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম। ফৌজদারি কার্যবিধির 165 কি বলছে, এই তল্লাশি কার্যক্রম বিনা পরোয়ানায় হোক সমস্যা নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধির 102 আর 3 ধারার বিধান মতোই পরিচালিত হবে। তাহলে 165 কি বলছে, এই যে তল্লাশি করলো বিনা পরোয়ানায়, যে মালামাল পাইছিল 102 আর 102(3) যে জব্দ তালিকা করলো, এই মালামাল সহকারে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। ওই মালিক বা দখলদার যদি ওই ম্যাজিস্ট্রেটের কাছে একটা চায়, মানে ওই তল্লাশির একটা আবেদন, তল্লাশির যে তালিকা করছিল, তা ওই ম্যাজিস্ট্রেট এমনিতেও দিতে পারে, অথবা একটা অর্থের বিনিময়ে মূল্য নির্ধারণ করে দিতে পারে, টাকার বিনিময়ে নিতে হবে, এমনিও পাইতে পারে, টাকার বিনিময়ে ম্যাজিস্ট্রেট দিতে পারে। এইটুকু গতকাল অনেক পড়াইছিলাম, আজকে এখানেই শেষ। 166 চলে যাব। থানার ভারপ্রাপ্ত অফিসার যখন অন্য থানার ভারপ্রাপ্ত অফিসার নিকট লিখিত নির্দেশ দিয়ে তল্লাশি কার্যক্রম করেন, এটা রেকর্ডিং ছিল না, আজকে রেকর্ডিং আছে, বেশি করে বলি একটু। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, কালকে উদাহরণটা আনছিলাম গুলশান থানা, ঢাকা গুলশান থানার অফিসার ওই চট্টগ্রাম সিএমপির বাইজিৎ থানার এলাকায় যে মামলা তদন্ত বা অনুসন্ধান করতেছে, যে মামলা তদন্ত করে, এই তদন্ত কিরা করবে, এই তদন্তর আদেশ কে দেবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্সপেক্টরের নির্মে নয়। তাহলে কিরা করবে, যে গুলশান থানার থেকে যে সিএমপি চট্টগ্রাম বাইজিৎ থানা ওসির কাছে পাঠাচ্ছে, এই কোন ডাকের লোক পাঠাতে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্সপেক্টরের নির্মে নয়, এমন অফিসার না। সাব ইন্সপেক্টর হলে হবে না, সাব ইন্সপেক্টর তো উপরে লাগবে, তাহলে ইন্সপেক্টর সর্বনিম্ন লাগবে, এর উপর থেকে হবে। এই অফিসার একটা লিখিত নির্দেশ লিখিত দেবে যে বাইজিৎ থানা আপনার এলাকায়, আপনার থানা এলাকায় আমার একটা তদন্তের কাজে অমুক বস্তু বা দ্রব্য বা মালামাল আপনার কাছে আছে, এই মালামালটা আপনি উদ্ধার করে দেন। তখন ওই বাইজিৎ থানার ওসি ওই মালামাল যে সে যে তার থানা এলাকায় যেভাবে তল্লাশি করার কার্যক্রম, উনি ওইভাবে তল্লাশি করবেন। 166(2) কি বলছে, এই তল্লাশি করার পরে বাইজিৎ থানার ওসি যখন এই মালামাল উদ্ধার করলো, দ্রব্য মালামাল বা বস্তু যেটা উদ্ধার করার কথা বলছিল, ওইটা উদ্ধার করে ফেলাইছে। উদ্ধার করার পরে ওনার কাজ কি, 166(2) হচ্ছে ওনার কাজ, যে থানায় যে ঢাকা গুলশান ডিএমপির গুলশান থানার ওসি বা ইন্সপেক্টর পাঠাইছিল, ওই থানা বরাবর ওই মালামাল বস্তু দ্রব্য পাঠাই দেবে। এই হলো মূল কথা। আর 165(3) কি বলছে, 165(3) বলছে 166(3) বলছে তদন্তকারী অফিসার, 166(3) বলছে এই তদন্তকারী অফিসার মনে করতেছে ঢাকা গুলশান থানার যে ইন্সপেক্টর, ঢাকা গুলশানের যে ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জ, ইনি মনে করলো যে এই যদি আবেদন করি, এই আবেদন যাইতে সময় লাগবে, বা ওই ওসি এই কার্যক্রম করতে গেলে দেরি করে ফেলতে পারে, ওই দ্রব্য মালামাল বস্তু সরা ফেলতে পারে। তাহলে 166(2) কি করছে, 166(3) এই যে ইন্সপেক্টর যে সিএমপির বাইজিৎ থানায় যে পাঠাইছিল জিনিসটা, ওইটা আর পাঠাচ্ছে না। যে লিখিত দেয়, টেলিফোন করি, তাহলে ওসি যেতেও পারে, নাও পারে, উনি তো ব্যস্ত লোক, উনি এই কাজ করতেও পারে, নাও পারে। তাহলে এই গুলশান থানার যে ইন্সপেক্টর অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি স্বয়ং সশরীরে ওই বাইজিৎ থানায় চলে যাবে। বাইজিৎ থানায় যা তার নিজ থানা এলাকায়, এই গুলশান থানার ওসি 165 যেমন তার নিজ থানা এলাকায় তল্লাশি কার্যক্রম করার ক্ষমতা ছিল, ঠিক ওই বাইজিৎ থানা যা ওই একইভাবে তল্লাশি কার্যক্রম করবে। তাহলে আরো সহজ করে বলি, মানে ঢাকা গুলশান থানার ওসি যে লিখিত একটা চিঠি দেবে বা টেলিফোন করবে, ইনি যেমন ব্যস্ত লোক, ওই ওসি তো ব্যস্ত লোক, এটা স্বাভাবিক না? এই ব্যস্ত থাকার কারণে অথবা এই মেসেজ গুরুত্বের সাথে না দেখার কারণে যে বস্তু, যে দ্রব্য মালামাল জন্য আমরা তল্লাশি পরোয়ানা পাঠাচ্ছি, ওই তল্লাশির জন্য ওই মালামাল বস্তু দ্রব্য নষ্ট হতে পারে, সরা ফেলতে পারে, যা আমাদের কাজে আসবে না। তখন এই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর অথবা যে ইন্সপেক্টর তদন্ত করতেছিল, আবেদনটা পাঠাতে চাচ্ছিল, উনি আবেদন না পাঠায় সশরীরে ওইখানে চলে যায়, সশরীরে চট্টগ্রাম বাইজিৎ থানায় যা তল্লাশি কার্যক্রম করছে। এই তল্লাশি কার্যক্রম তিনি 165 থানায় তার নিজ থানায় যেমন ক্ষমতা প্রয়োগ করতে পারতো, ঠিক 166(3) দ্বারায় যে ওই তল্লাশি নিজ থানা এলাকায় যেমন ক্ষমতা, 166(3)ও সেই ক্ষমতা প্রয়োগ করে তল্লাশি কার্যক্রম
করবে। এই তল্লাশি কার্যক্রম করলে ফৌজদারি কার্যবিধির 102, 103 ধারার বিধান উনি অবলম্বন করবেন। এরপরে কি বলছে, এই তল্লাশি 105, 166, 166(5) কি বলছে, এই তল্লাশি কার্যক্রম করা শেষ হওয়ার পরে এই যে তালিকা তৈরি করে যে বস্তু দ্রব্য বা মালামাল উদ্ধার করলো, এই উদ্ধার করে তালিকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানাবে যে আমি আপনার থানা এলাকায় এসে আপনাকে না জানাই এই কাজটা করে ফেলাইছি, তল্লাশি কার্যক্রম করছি। তখন ওই থানাকে জানাবে এবং ওই এলাকার যে জুডিশিয়াল তার এখতিয়ারাধীন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, সেই ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টা অবহিত করবে যে আপনার থানা এলাকায় এসে আমি তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। এটা আইনের। তাহলে 166 কি বললাম, আরেকবার বলি। 166 হলো গিয়ে অপর থানা এলাকায় তল্লাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ইন্সপেক্টর পদের নির্ণয়। এমসিকিউ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টরের নির্ণয় এমন অফিসার তার অন্য থানা এলাকার অফিসার দিয়েও তল্লাশি কার্যক্রম করাতে পারেন। এই তল্লাশি কার্যক্রম কি, কোনো বস্তু দ্রব্য মালামাল উদ্ধার করার জন্য ঢাকা গুলশান থানার ওসি চট্টগ্রাম বাইজিদ থানার কাছে আবেদন করতে পারে এবং একটা লিখিত পরোয়ানা, তল্লাশি পরোয়ানা দিতে পারে। ওই তল্লাশি পরোয়ানা অনুসারে ওই চট্টগ্রামের বাইজিদ থানার ওসি তল্লাশি কার্যক্রম করবেন। 166(2) কি করেছে, এই তল্লাশি করার পরে যে মালামাল বস্তু দ্রব্য পাইছিল ওই ওসি সাহেব, ওই সিএমপির ওসি সাহেব ঢাকা গুলশানের ওসির কাছে পাঠিয়ে দেবে। 3, 166(3) কি বলছে, এই তল্লাশি কার্যক্রম করার সময় থানার ঢাকা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার যে লিখিত নির্দেশ দিতে গেছিল বা লিখিত আদেশ তল্লাশি করার জন্য, তা দেখছে এই তল্লাশি করার জন্য যদি আমরা দেই তাহলে দেরি হয়ে যেতে পারে, ওই দ্রব্য মালামাল বস্তু সরাই ফেলতে পারে, অতএব এটা দিয়ে কোনো কাজ হবে না। তখন এই গুলশান থানার ওসি বা তদন্তকারী অফিসার দ্রুত ওই চট্টগ্রাম বাইজিদ থানায় যাবে। ওইখানে যা ওনার কাজ হচ্ছে নিজ থানা এলাকায় 165 ধারার তদন্তকারী অফিসার তার নিজ থানায় যেমন ক্ষমতা প্রয়োগ করতে পারতো, ঠিক একই ক্ষমতা প্রয়োগ করে চট্টগ্রাম বাইজিদ থানায় ওই তল্লাশি কার্যক্রম করে বস্তু দ্রব্য মালামাল উদ্ধার করতে পারবে। তা ফৌজদারি কার্যবিধির 102 এবং 3 ধারার বিধান মধ্যে পরিচালিত হবে। এই যে দ্রব্য মালামাল বস্তু পাইলো 165(5) 4 বাদ দাও, 165(5) যে 166(5) যে মালামাল উদ্ধার করলো, একটা তালিকা করলো, তা ওই দ্রুত ওই বিষয় কি কি মালামাল পাইছে সে বিষয় যে থানার অধীন বাইজিদ বোস্তামি থানা ওই ওসিকে অবহিত করবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পূর্ণ নিকটতম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পূর্ণ যে ম্যাজিস্ট্রেট তাকেও বিষয়টা অবহিত করবে যে আমি চিঠি ছাড়াই, আমি স্বেচ্ছায় তল্লাশি পরোয়ানা ছাড়াই আপনার থানা এলাকা বা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট ওই বিষয়টা জানাবে যে আপনার নির্বাহী বা জুডিশিয়াল দুইজনই তল্লাশি কার্যক্রমে থাকে, এই তার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট এই বিষয়টা জানাবে। তাহলে জটিল কটিল না। 165 হচ্ছে নিজ থানা এলাকায় বিনা তল্লাশি পরোয়ানা তল্লাশি করে পুলিশ অফিসার, আর 166 হচ্ছে লাগে অপর থানা এলাকায় পুলিশ অফিসার বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করবে, তার পদ্ধতি বিনা তল্লাশি পরোয়ানায়। এইটা রিডিং পড়লেই আমি যে দোস্ত তোমাদের সাথে আলোচনা করছি, কার্তিক স্যারটা আছেন, লোকমান স্যার, দীপঙ্কর স্যার আছেন, বইটা পড়বেন, দেখবেন সহজ হয়ে যাবে। সহজ থেকে সহজ করব, আর পরবর্তী রিভিশনের সময় ইনশাল্লাহ প্রত্যেক ধারার থেকে 5-এর অধিক এমসিকিউ করতে করতে যাব যখন রিভিশন চলে, 5 আইন শেষ করার পরে। সঙ্গেই থাকবেন, আল্লাহ যেন তৌফিক দান করে, ইল্লা বিল্লাহি আখিরা তিদাওয়ানা। এখন আসছে এলাকায় রিমান্ড পর্ব 167 রিমান্ড। খুব খেয়াল করবেন, রিমান্ড খালি মুখস্থ করবেন সূচি রিমান্ড, আর এই রিমান্ডের ভিতরে গভীর থেকে গভীরের আলোচনা আছে, অত গভীরে যাব না, খালি বোঝার জন্য বলবো। রিমান্ড হচ্ছে কি জিনিস, রিমান্ড হচ্ছে যখন আসামি ধরে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া যদি পরোয়ানা সহ যদি আসামি ধরে তাহলে তারা রিমান্ড নেয় না, তাহলে দ্রুত কৃষি পাঠা দেয়, আদালতে পাঠা দেয়। এগুলো পরোয়ানা ছাড়া রিমান্ড। মামলা মোকদ্দমা হলে কোনো অপরাধ যদি করে ফেলে কেউ, তাহলে পুলিশ অফিসার ধরার পরে যদি তার নামে মামলা রুজু হয় বা এই ধরার পরে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ না করে 61 ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা পুলিশ অফিসার 24 ঘন্টার বেশি সময়
আসামিকে হেফাজতে রাখতে পারে না। কারণ কি, 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ অফিসার তদন্ত সম্পূর্ণ করতে পারে তাহলে আর ওই পুলিশের কাছে রাখার দরকার না। কিন্তু 24 ঘন্টার মধ্যে যখন পুলিশ তদন্ত সম্পূর্ণ করতে না পারে, তখন ওই আসামির নিকট থেকে কোনো বস্তু, ওর সহযোগী বা কোনো আলামত, যে কাজে তিনি অপরাধ করছেন বা কোনো লোককে হত্যা করছে, তার লাশ টুকরো টুকরো করছে, কোথায় অংশগুলো আছে, এইগুলো উদ্ধার করার জন্য এই তার সহযোগীকে, তার কাজের সাথে সহযোগিতা কেনা করছিল, তার এই অপরাধের সঙ্গে কে কে জড়িত ছিল, কি কাজের জন্য তিনি এই অপরাধ করছেন, এর বিস্তারিত জানার জন্য পুলিশ অফিসার তার হেফাজতে রাখার জন্য, কারণ পুলিশ অফিসার 24 ঘন্টা পায়, তাহলে পুলিশ অফিসার হেফাজতে রাখার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়। কোন ধরনের ম্যাজিস্ট্রেট এই ধরনের রিমান্ড দেবে, কতদিন সময়ের জন্য দেবে, বিস্তারিত আলোচনা ধীরে ধীরে করি। তাহলে এই যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল, একজন ম্যাজিস্ট্রেট একজন ব্যক্তিকে সর্বোচ্চ 15 দিন, তবে এক নাগারে 15 দিন হবে না। তাহলে কয় দিনের জন্য রিমান্ড দেয়? সর্বোচ্চ 15 দিন, কিন্তু এক নাগারে 15 দিন রিমান্ড দেওয়া যায় না, নিষেধ আছে। নিষেধ আছে কি, 15 দিনের বেশিও দেওয়া যাবে না, এক নাগারেও 15 দিন দেবেন না। ইনি তার ইচ্ছা মতো, তার ইসের মতো করে তিনি রিমান্ড মঞ্জুর করবেন। কেন মঞ্জুর করবেন, কিভাবে মঞ্জুর করবেন? 24 ঘন্টার মধ্যে যখন তদন্ত সম্পূর্ণ না করবে, এই তদন্ত পুলিশ অফিসার লিখিত দেবেন যে মহামান্য আদালত, এই যে রিজাউল নামে অপরাধী, এই অপরাধীকে আমাদের হেফাজতে রাখার দরকার, কারণ এর সহযোগী আছে, এ যে ব্যক্তিকে মারি ফেলছে, লাশ টুকরো টুকরো করছে, পাওয়া যাচ্ছে না, এ যে অস্ত্র দিয়ে গুলি ফায়ার করেছিল সে অস্ত্র নাই, সে যে রামদা ব্যবহার করেছিল সে রামদা নাই, সে রশিদে টানছিল, সে যে ডাকাতি করে যে স্বর্ণ অলংকার লুকায় রাখছে, বিক্রি করছে, সে সমস্ত দোকানে যা উদ্ধার করা লাগবে। এই রকম করে যে কোনো একটা অংশ উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে পুলিশ অফিসার, তখন এই ম্যাজিস্ট্রেট কি করে, রিমান্ড মঞ্জুর করে। এই রিমান্ড কে দেবে? এই রিমান্ড দেবে হচ্ছে লেগে, এই রিমান্ডের আবেদন করবেন ইন্সপেক্টর পদের, খেয়াল করেন, ইন্সপেক্টর পদের নির্মে নয়, এই যে আবেদন করবে রিমান্ডের জন্য, এইটা ইন্সপেক্টর পদের নির্মে নয়। তাহলে বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করে ইন্সপেক্টর, আর যে তল্লাশি করার জন্যই পাঠায়, পত্র পাঠায়, সেটাতেও পারলাম ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্মে নয়। আর এই রিমান্ডের জন্য যে ব্যক্তি আবেদন করে পুলিশ অফিসার, সেই ইন্সপেক্টরের নির্মে নয়, সাব ইন্সপেক্টর বলে হবে না। তার ইন্সপেক্টর সর্বনিম্ন লাগবে হেফাজতে রাখার জন্য। এই হেফাজত কিভাবে হয় তা ধারাবাহিকভাবে বলি। এই রিমান্ড তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট দেবে না। এই রিমান্ড কে দেবে? এই রিমান্ড দেবে হলো কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই রিমান্ড কে দেবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর নিচে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যদি হয়, তাহলে উনি দিতে পারে। তাহলে কিরা দিচ্ছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিচ্ছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিচ্ছে। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই রিমান্ড দিতে পারে না। এখন এই রিমান্ড যে দিল, এই দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভুল করেছি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই যে ম্যাজিস্ট্রেট পুলিশের হেফাজতে রাখার জন্য আসামিকে রিমান্ড দিল, এই দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাজ শেষ হয় না। ম্যাজিস্ট্রেট কি কারণে দিল তার কারণ লিপিবদ্ধ করবেন। যে দ্বিতীয় শ্রেণীর বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সরকারের নিকট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে রিমান্ড দিলেন, এই রিমান্ডের কারণ লিপিবদ্ধ করে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। সহজ যেমন আছে, ছুটি যদি আপনি ইন্সপেক্টর যদি ওসি স্যার ছুটি ছাড়ে বা আরআই স্যার ছুটি ছাড়ে, তা এসি স্যাররা বললো বা সার্কেল স্যার বলে ছুটি যাই ছাড়েন, আমারে জানায়েন, আমার না জানা বলেন না। তাই বলে স্যার সামনে ঝামেলা আছে, 10 জনের জায়গা 3 জন স্যার ছাড়িয়ে দিলাম, কথা বলে না। সেই রকম এই রিমান্ড যে আপনি দেবেন, আমাকে যে রিমান্ড আপনি দিচ্ছেন পুলিশ হেফাজতে রাখার জন্য, আমি আসামি অপরাধ করছি,
কিরা কিরা রিমান্ড দিল, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকারের নিকট ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট যখন এই রিমান্ড দিয়ে দিয়েছে, রিমান্ড দেওয়ার পরে তার কারণ লিপিবদ্ধ করছে, কারণ লিপিবদ্ধ করে এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করছে। এরপরে খেয়াল করেন 2 নাম্বার রিমান্ড কিভাবে দিচ্ছে। পুলিশ হেফাজতে আসামি এবার ফৌজদারি কার্য 167(4) বলছে কি, এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড দিয়ে ফেলাইছে। এই পুলিশ অফিসার হাজির করছে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়ালের কাছে হাজির করছে, কারণ ওনাদের ওই সময় ডিউটি ছিল বা ওনাদের দায়িত্বে এখতিয়ারাধীন ছিল। এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি রিমান্ড দেয়, পুলিশ হেফাজতে রাখার জন্য অনুমতি দেয়, তারাও তার কারণ লিপিবদ্ধ করবে। তার কারণ লিপিবদ্ধ করে কাকে দেবে? মহানগর দায়রা আদালত অথবা দায়রা আদালত, জেলা হলে দায়রা আদালত, আর যদি মহানগর এলাকা হয় তাহলে মহানগর দায়রা আদালত। দেখেন কেউ কারোর কাছে ছাড় নাই, ধরা আছে সবার কাছে, আছে না? তাহলে পুলিশ যে আপনি হেফাজতে রাখবেন 67 ধারায় তা নিষেধ আছে, 24 ঘন্টার বেশি রাখা যাবে না। কি জন্য রাখবেন? তদন্ত করার কাজে আমাদের শেষ হয় নাই, আমরা কোনো বস্তু দ্রব্য বা সহযোগী আসামিকে গ্রেপ্তার করার জন্য, এর কাছ থেকে তো মূল্যবান তথ্য পাওয়ার জন্য আমাদের হেফাজতে রাখার দরকার হলে আদালত বলছে সমস্যা নাই, আপনি নিয়ে আসেন। পুলিশ অফিসার ইন্সপেক্টরের নির্মাণায় উনি আবেদন করছে, কার কাছে আবেদন করছে? আদালতের কাছে। এই আদালত কিরা? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকারের নিকট ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট যদি পুলিশ হেফাজতে রাখার জন্য আবেদন মঞ্জুর করে, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট তার কারণ বলবে, এই কারণে আমি তাকে হেফাজতে দিয়েছি, পুলিশের হেফাজতে রাখার জন্য। চাইলেই যে দেয় না, তাদেরও কারণ দর্শাতে হয়। কেন আপনি এই সামান্য মামলা বা বড় বড় ছোট মামলার জন্য তার রিমান্ডে পুলিশ হেফাজতে দিলেন? কারণ আছে না? কিন্তু দোস্ত বা স্যারেরা যারা আছেন সবাই সংজ্ঞা পড়ার সময় বলবেন রিমান্ড মনে রাখবেন, আর বাকিটা আমি গল্প করলাম, এর থেকে এমসিকিউ, এর থেকে সব। আর যদি এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই পুলিশের কাছে পুলিশের হেফাজতে রাখার জন্য অনুমতি দেয়, তাহলে উনাও কৈফত কারণ লিপিবদ্ধ করবেন, কি কারণে আমি এই রিজাউলকে পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিলাম। তা সেই এই কারণটা কাকে জানাবেন? মহানগর দায়রা আদালত অথবা দায়রা আদালত, জেলা হলে দায়রা আদালত আর মহানগর হলে মহানগর দায়রা আদালতকে অবহিত করবেন। তাহলে এই 24 ঘন্টার বেশি সময় রাখা যাবে কোন সময়? পুলিশ 161 ধারা, ফৌজদারি কার্যবিধির 61 ধারা হলো পুলিশ অফিসার 24 ঘন্টার বেশি রাখতে পারে না। রাখার নিয়মটা কি? ওর ভিতরে লেখা আছে 167 ধারার যদি ম্যাজিস্ট্রেট আদেশ দেয়। ম্যাজিস্ট্রেট আদেশ দিতে যা কতগুলো কাহিনী করছে না, পুলিশ অফিসার নিয়ে আসে ইন্সপেক্টরের নির্মে নয় এমন ব্যক্তি এই ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করছে, যেন তেন ম্যাজিস্ট্রেট হলেও হয় না। প্রথম শ্রেণী জুডিশিয়াল সরকারের নিকট দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এর রিমান্ডের মঞ্জুর করে, এবং তিনি মঞ্জুর করে কাজ শেষ করেন না, তার কারণ লিপিবদ্ধ করে তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। আর এই আবেদন যদি এই পুলিশ এই চিফ মেট্রোপলিটন আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি এই রিমান্ড মঞ্জুর করে ফেলায়, তাহলে তারাও তার কারণ লিপিবদ্ধ করে মহানগর দায়রা আদালত বা দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতকে অবহিত করে যে এই কারণে আমরা রিমান্ড মঞ্জুর করছি, পুলিশ হেফাজতে রাখার জন্য নির্দেশ দিছি। তাহলে রিমান্ডের মেয়াদকাল কত? 15 দিন। এটা সর্বোচ্চ 15 দিন, একটানা 15 দিন দেওয়া যায় না, একটানা 15 দিন দেওয়া যায় না। আর পুলিশ হেফাজতে কি কারণে দেয়, কি কারণে রিমান্ড দেয়? তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয় না। তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয় 24 ঘন্টার ভিতরে। একটা কথা বলে যাই, মনে পড়ছে, ওই যে অপমৃত্যু আছে না, অপমৃত্যু যখন হয়, যদি পরিবার পারিবারিকভাবে মানে নেয়, 24 ঘন্টার আগেই কিন্তু ওর পারিবারিকভাবে আমাদের সমস্যা নয়, গলায় ফাঁস না বা পাগল ছিল, পানিতে পড়ে মরে গেছে, মীমাংসা হয়ে গেল, তখন সিডিও কেস ডায়েরি খোলা হয় না। 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু মামলার কেস ডায়েরি খোলা হয়। এখানে অনেক জটিল গতির ভিতরে গেলি সামনেই পাচ্ছি কয়েকটা ধারা পরেই কেস ডায়েরি। কেস ডায়েরি সুন্দর জিনিস, তাই এই কেস ডায়েরি খোলা, আর 24 ঘন্টার আগেই যদি মামলা নিষ্পত্তি করে ফেলা দেয়, তাহলে আর ওই কেস ডায়েরি খোলা হয় না, ওই রিমান্ডের উপরে যায় না। এই পুলিশের স্বাভাবিক মামলার ক্ষেত্রেও পুলিশ হেফাজতে রাখার জন্য এই রিমান্ড 24 ঘন্টার বেশি সময় আটক রাখতে হলে
ম্যাজিস্ট্রেটের যে অনুমতি নিতে হয়, অনেক জটিল কটিল করে পড়ার দরকার নেই, সহজ না দোস্তরা? বেশিরভাগই আমাদের ব্যাটসম্যান আছে দেখতেছি। যাক, এরপরে আছে ফৌজদারি কার্যবিধি 167 ক খ পর্ব। ক খ এত সময় তো রিমান্ড দিলাম। ফৌজদারি কার্যবিধির 167, ফৌজদারি কার্যবিধি 167 ক খতে কি বলছে? সংশ্লিষ্ট অপরাধ, যে অপরাধের জন্য ইন্সপেক্টর এই রিমান্ড মঞ্জুর আবেদন করছে, এই অপরাধ যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কম সাজা হয়, সেই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট এই আবেদন মঞ্জুর নাও করতে পারে। পুলিশ হেফাজতে রাখার কথা মঞ্জুর নাও করতে পারে। তাহলে কি বলছে? এই যে এত সময় করে রিমান্ড দিতে গেছে চালান, অনেক সময় রিমান্ড দেয় না, কথা ঠিক আছে কিনা? রিমান্ড যে ম্যাজিস্ট্রেট দিল না, তারও তো কারণ আছে না? এই কারণটা হলো কি, এই আসামি যে অপরাধের জন্য যে আবেদন করছে, তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, হজরত বন্ধ করো, তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের শাস্তির কম, সেই ক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেট তার জামিন দিয়ে দিতে পারে, রিমান্ডের দরকার নাই, এটা তার এখতিয়ার। কিন্তু এই আসামি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর মেয়াদের অধিক কারাদণ্ডে দণ্ডিত হয়, তার দায়ের আদালত যদি তার সন্তুষ্ট সাপেক্ষে, শর্ত সাপেক্ষে জামিনে মঞ্জুর করতে পারে। ক্ষমতার মালিক দায়ের আদালতে। অনেক সময় দেখা যায় ওর ধরার আগেই জামিন নিয়ে আসে না, তো দায়ের আদালতে গেছে, দায়ের আদালত দেখলো ওই আসামি যে দায়ের আদালতে রিমান্ডের জন্য গেছে, ওই রিমান্ডের অফিসার দেখলো কি যে এর শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের অধিক নিম্ন হয়, এর শাস্তি হয়। কিন্তু ওই আদালতের ওই ব্যক্তি সন্তুষ্ট অর্জন করতে পারছে বা আদালত সন্তুষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে আদালত তার রিমান্ড না দিয়ে, পুলিশ হেফাজতে না দিয়ে তাকে জামিন দিয়ে দিতে পারে, যে হেফাজত কারাগারেও পাঠাতে পারে, সে ম্যাজিস্ট্রেট বা আদালতের ব্যাপার। তাহলে যে রিমান্ডের কথা, পুলিশ হেফাজত যেখানে রিমান্ড দেওয়া যায়, সীমানে রিমান্ড ম্যাজিস্ট্রেট নাও দিতে পারে, দুটোর ক্ষমতাই আছে। এইগুলো পড়া বিশেষ কঠিন কিছু না, এই গল্পে বললাম, সারা জীবন রিমান্ড সূচি পড়ছিলাম, আর এর ভিতরের কথা আমি গল্পে বললাম। একবার রিমান্ড দিতে পারে, যে ম্যাজিস্ট্রেট রিমান্ড দিক, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারণ জানাতে হয়, বাংলা পড়া। আবার দেখা গেছে যে এই শাস্তিটা হলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কম, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মনে করলে যে দরকার নেই, পুলিশের হেফাজত দেওয়ার দরকার নাই, মুক্তি করে দেবে, জামিন দিয়ে ছাড়ি দেন, বলে না, ছাড়ি দিতে পারে। আবার তারা কারাগারও পাঠাতে পারে, আপনার রিমান্ডে দেওয়ার দরকার নাই, ওই এমনি তল্লাশি কার্যক্রম বা তদন্ত করেন। আর আসলে কি, যদি এটা মহানগর দায়রা আদালত হয় বা দায়রা আদালতে বিচার রিমান্ডে আবেদন করে, বা ওইখানকার আদালত যদি মনে করে যে এটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের শাস্তি হবেই, সেই ক্ষেত্রে ওনাদের সন্তুষ্ট অর্জন করছে বা ওনারা সন্তুষ্ট হয়েছে, তখন বললো কি ঠিক আছে, ওই মামলায় জামিন দিয়ে দিল। সেক্ষেত্রে আদালতের একান্ত আদালতের এখতিয়ারাধীন বিষয়, পুলিশের হেফাজত দেবে কি দেবে না। এইবার চলে যাচ্ছে হলে 168 দ্বারা সহজ আছে। এই যে তদন্ত কার্যক্রম পুলিশ অফিসার করে, অধনস্থ পুলিশ অফিসার কর্তৃক তদন্ত রিপোর্ট, অধনস্থ পুলিশ অফিসার কর্তৃক তদন্ত রিপোর্ট। এই অধনস্থ অফিসার কারা? ইন্সপেক্টর পদের নিচে এই যে আছে এসআই বা এএসআই, ইন্সপেক্টর নিচে দুইটাই র্যাঙ্ক, এএসআই আর এসআই। এরা যে তদন্ত করে, কি রকম তদন্ত করছে, তদন্তের অগ্রগতি কিরকম, তদন্ত করে কি কি ফলাফল পাচ্ছেন, এই বিষয়টাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারে বা অধনস্থ তাকে জানায় যে আমরা তদন্তের এই গতি করছি, এই পর্যন্ত তদন্ত করতে পারছি। যে তদন্ত দিয়ে ছাড়িয়ে তুলে হবে না, তদন্ত দেওয়ার পরে তাহলে অধনস্থ পুলিশ অফিসার তদন্ত সম্পর্কে রিপোর্ট দেবেন, এই এএসআই বা এসআই যার কাছে যে দায়িত্ব দিয়েছে, ওনারা এই বিষয়টা এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন। এরপরে চলে গেছি 100, ওটা পড়া ওইটুকু, ওটা বেশি পড়ার কিছু নাই। এরপরে 169, এটা বোঝার আছে, খেয়াল করেন। 169 হলো সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি, সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তির মুক্তি। এইটা কেমন? এই যে এত সময় করে ধরলাম, মামলা হলেও ধরলাম, সাক্ষী তলব করলাম, এখন যে এই যে তদন্ত করার পর 169, খেয়াল করেন, 169 তদন্ত করার পর থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী অফিসার, তদন্ত করার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসারের কাছে মনে হচ্ছে এই যে মামলা, রিজওয়ানের নামে মামলা, এর কোনো সাক্ষী শপথ নেই, এর বাদেও শক্তিশালী না, তাহলে এই রিজওয়ানের বিচারের জন্য আদালতে প্রেরণ করার আর কোনো দরকার
নাই। তাহলে কি কঠিন করে না সহজ করে, সাক্ষ্য অপর্যাপ্ত, মানে আমি যে অপরাধ করছি এই অপরাধের বিরুদ্ধে মানুষ সাক্ষী দেবে, সাক্ষী খুঁজে পাচ্ছে না। আর এই তদন্ত করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার, তদন্তকারী পুলিশ অফিসার দেখছে পর্যাপ্ত সাক্ষ্যও নাই, আর এই বিষয়টা তত বিচারের জন্য আদালতে প্রেরণ করার দরকার নাই। তখন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার যথেষ্ট কারণ যখন দেখতে না পারে, তখন পুলিশ অফিসার আসামির হেফাজতে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের পর ছেড়ে দিতে পারে। তাহলে পুলিশ অফিসার কি করলো, তদন্ত করছে, তদন্ত করার পরে দেখছে যে আমার মতো রেজাল্ট আদালতে পাঠানোর জন্য যথেষ্ট সাক্ষী নাই বা এটা বিচার করার জন্য যথেষ্ট কারণও দেখতেছে না, তখন আমার নিকট থেকে মুচলেকা সম্পাদন করছে। এই মুচলেকা জামিনদার সহ হতে পারে, জামিনদার ছাড়াও হতে পারে, মুচলেকা সম্পাদন করে ছেড়ে দেবে। তবে শর্ত আছে, এই মুচলেকা নিয়ে যে ছেড়ে দিল, পরবর্তী সময় যদি কোনো সময় কোনো কুলু পায়, আদালত যদি ডাকে, তাহলে আমি যাব এই মর্মে চুক্তিতে আবদ্ধ হয়েছি। ঠিক আছে, পরবর্তী যদি আদালত ডাকে বা সমন দেয় বা সমন যদি আমার ডাকে, এই মামলা যদি কোনো কুলু পাওয়া যায়, কোনো সাক্ষী শপথ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমি যাব, আমি জাতি রাজি আই এই মুচলেকা সম্পাদন করিতে আসছিলাম। তাহলে সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি, সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার তদন্তের পরে যখন জানতে পারে এই এই যথেষ্ট সাক্ষী শপথ নাই, যথেষ্ট সাক্ষী শপথ নাই, এই রিজাল্টকে বিচারের জন্য আদালতে প্রেরণ করার যত কোনো কারণ নাই, তখন রিজাল্টের নিকট থেকে একটা জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করে ছেড়ে দেবে, মুচলেকা সম্পাদন বা তাকে মুক্তি দেবে। যে মুচলেকা অনুসারে কখনো যদি এই মুচলেকা সম্পাদন কখনো প্রয়োজন হয়, তাহলে আসামি পুলিশের রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেবেন এবং আসামি বিচার বা তার বিচারাতে প্রেরণ করিবার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হইবেন। এই মর্মে আমি এই মুচলেকা সম্পাদন করছি। বইয়ের ভাষা পড়তে গেলে হয় না, বইতে মানে পেঁচা গোছা লেখা বাংলা করে কই, বইতে দেখতে গেলে হয় না। সহজ হিসাব আছে, তদন্ত করার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার দেখলো যথেষ্ট সাক্ষী নাই, সাক্ষী নাই বা এই এর রিজাল্টের বিচার করার জন্য যথেষ্ট কারণও নাই, তখন মুচলেকা সম্পাদন করে ছেড়ে দেয়। আর এই মুচলেকা সম্পাদন করার পরে কিছু চুক্তি থাকে, যেটা হচ্ছে আমি পরবর্তীবার যদি আদালত ডাকে, যে আদালতে এটা বিচার করার যোগ্য ছিল, ক্ষমতা সম্পূর্ণ ছিল, তাহলে সেই আদালতে আমি যা হাজির হব। চলে গেলে 169, 170, 170 একটু ভেজাল টেজাল আছে, খেয়াল করেন। 170 সাক্ষ্য পর্যাপ্ত হইলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এবার সাক্ষ্য পর্যাপ্ত, 169 কিন্তু পর্যাপ্ত ছিল না, 170ই সাক্ষ্য পর্যাপ্ত হলে আসামিকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা যাবে। এবার আমার নামে সাক্ষী শপথ আছে, তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 170 বলতেছি, তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখছে এই যে রিজাল্ট যে অপরাধ করছে এর এগেনস্টে অনেক সাক্ষী আছে, একে বিচারের জন্য আদালতে প্রেরণ করা দরকার, তখন আমাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করবে, আমাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করবে। এবং যে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবে, আমার নিকট থেকে ওই 53 ধারায় 51 52 ধারায় ফৌজদারি কার্যবিধির 51 52 ধারায় যে আমার নিকট থেকে মহিলা বা পুরুষের কাছ থেকে দেহ তল্লাশি করছে না, আপত্তিকর অস্ত্র শস্ত্র পাইছে না, ঠিক যদি আমার এই আমাকে যে আদালতে প্রেরণ করবে, আমার নিকট যে সমস্ত বস্তু দ্রব্য পাওয়া গেছে, ওই আমি যে আদালতে যাব, আমার বিচার করার জন্য যে ক্ষমতাবান যে আদালত, সেই আদালতে এই বস্তু দ্রব্য প্রেরণ করে দেবে। তাহলে যখন আমার এই এগেনস্টে সাক্ষী পাওয়া গেছে, বাদীও আছে, সাক্ষীও আছে, অনেক সময় বাদী পুলিশবাদী হয়, অনেক সময় এই করে খেয়াল রাখবেন, বাদী বা ফরিয়াদি উপরের দ্বারাই পড়বেন 171, তখন 70 কথা বলবেন, বাদীর কথা আছে। তাই বাদী বা সাক্ষী যদি পর্যাপ্ত থাকে, সাক্ষী পর্যাপ্ত আছে, আমাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করার দরকার, তখন কি করবে, তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে আদালতে বিচারের জন্য প্রেরণ করবে। যে আদালত আমার বিচার করার জন্য ক্ষমতাবান, যে আদালত আমাকে বিচার করার জন্য ক্ষমতাবান, সেই আদালতে আমাকে প্রেরণ করবে। সাথে কাকে কি দেবে, সাথে আমার নিকট থেকে যে বস্তু দ্রব্য বা অস্ত্র শস্ত্র পাওয়া গেছিল, যেগুলো বিপজ্জনক ক্ষতিকর, সেই একই আদালতে প্রেরণ করবে।
একই আদালতে প্রেরণ করবে। আর যদি তারপরে তারপরে 170-2 থানার ভারপ্রাপ্ত অফিসার আসামি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, ম্যাজিস্ট্রেট সম্মুখে হাজির হইবেন এবং জামানত গ্রহণ করবেন। হ্যালো, তাহলে খেয়াল করেন হচ্ছে 170 হচ্ছে কি সংক্ষেপে বলতেছি। 170 হচ্ছে সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্ত করার পর যদি জানতে পারেন বা সাক্ষী থাকে বাদী শক্তিশালী আছে, এই রিজলকে বিচার করার জন্য আদালতে প্রেরণ করার প্রয়োজন, তাহলে এই আদালতে প্রেরণ করার জন্য প্রয়োজন। তাহলে আমাকে বিচার করার জন্য যে আদালত ক্ষমতাবান সেই আদালতে আমাকে প্রেরণ করবে এবং আমার কাছে যে বস্তু দ্রব্য পাওয়া গেছে সেই বস্তু দ্রব্য সেই একই আদালতে প্রেরণ করবে। এটা দেখায়নি। ক্লাস অনেক বড় আছে, এখন আবার রিভিশন দেয়। 165 কালকে 170 আবার ব্যাপক করে আলোচনা করবেন। 165 খেয়াল করেন। 165 নিজ থানা এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম করেন। এই তল্লাশি কার্যক্রম করার সময় কোনো বস্তু দ্রব্য মালামাল উদ্ধার করেন, এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করতে পারেন বা তদন্তকারী অফিসার করতে পারেন। এই কাজটা করার সময় তদন্তকারী অফিসার স্বয়ং উপস্থিত থাকবেন, থেকে কার্যক্রম করবেন। 2 হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ব্যস্ত থাকেন। 165 হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ব্যস্ত থাকেন, সেই ক্ষেত্রে তিনি তার অধস্তন দিয়েও তার পৃষ্ঠা অঙ্কন করে দেবেন এবং তার কারণ লিপিবদ্ধ করবেন যে তিনি কি কারণে তল্লাশি কার্যক্রম করতেছেন না, তখন তার অধস্তন তল্লাশি কার্যক্রম করবেন। ও অধস্তন তল্লাশি কার্যক্রম করার সময় ঠিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেমন বিনা তল্লাশি করতে পারতেন, যে কোনো স্থানে তল্লাশি করতে পারে, ঠিক ওই অধস্তন যে অফিসারের নিকট তল্লাশি কার্যক্রম করতেছে তিনি সেই একই কার্যক্রম করতে পারেন। আর 4 কি বলছে, এই তল্লাশি কার্যক্রম করার সময় ফৌজদারি কার্যবিধির 102(3) ধারার বিধান মোতাবেক পরিচালিত হবে। 5 কি বলছে, 165 5 বলছে এই তল্লাশি করার সময় যে তালিকা করছে বা যে নকল কপি আছে, এটা নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করছে। এই মালিক বা দখলদার যদি ওই নকলের কপি চায়, তাহলে ওটা বিনা টাকাও দিতে পারে বা কোনো মূল্যের বিনিময়ে ম্যাজিস্ট্রেট ওই তালিকাটা দিতে পারেন। ওটা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার বিষয়। 166 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার বা ইন্সপেক্টর পদের নির্মাণ হয় এমন পুলিশ অফিসার অপর থানা এলাকার অফিসারদেরও তল্লাশি কার্যক্রম করতে পারেন। এই তল্লাশি কার্যক্রম করার সময় ওই থানার যে অফিসার নিকট তল্লাশি কার্যক্রমে পাঠাইছে, উনি যে বস্তু দ্রব্য উদ্ধার করবে, যে উদ্ধার করার পরে ওই উদ্ধারকৃত বস্তু যে থানার আবেদন ক্রমে কাজটা করছে ওই থানার কাছে পাঠিয়ে দেবেন, ওই থানার নিকট তিনি পাঠিয়ে দেবেন। 166(3) অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। এই থানার অফিসার যে আবেদন করছিল, আবেদন না করেই দেখছে আবেদন করলে দেরি হয়ে যাবেন, তখন তিনি কি করছেন, সরাসরি ওই অন্য থানা এলাকায় অবস্থান করছেন, যা তল্লাশি কার্যক্রম করছেন। এই তল্লাশি কার্যক্রম ফৌজদারি কার্যবিধির 165 ক্ষমতা বলেই করছেন, নিজ থানা এলাকা নাম মনে করেই করছেন। করার পরে নিকটস্থ যে থানার অধীনে করছেন, ওই থানার অধীনে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ওই মালামাল নিয়ে হাজির হবেন এবং বলবে যে আপনার থানা এলাকা থেকে আমি এই বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম করছি, আপনার কাছে অনুরোধ করি নাই, কারণ ওই যদি অনুরোধ করি ওই দ্রব্য বস্তু মালামাল নষ্ট হয়ে যাবে, হারা যাবে বা সরাই ফেলবে, এই কারণে আমি করি না এই কাজটা। এরপরে নিকটস্থ ক্ষমতা সম্পন্ন যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। 5 কি বলছে, 166(5) যে তালিকা তৈরি করলে তালিকার নকল ওই দখলদার মালিক যদি চায়, তাহলে ম্যাজিস্ট্রেট 1 কপি দেবেন, মনে চাইলে ফ্রিতে দেবেন, না চাইলে টাকার বিনিময়ে দেবেন, কঠিন কিছু না।
167 রিমান্ড, 167 রিমান্ড। পুলিশ 24 ঘন্টা সময় আসামিকে হেফাজতে রাখতে পারে, পুলিশ 24 ঘন্টা সময় আসামিকে হেফাজতে রাখতে পারে, তার বেশি রাখতে পারে না। তার বেশি রাখতে হলে 167 ধারার বিধান ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতি নিতে হয়। এই অনুমতি নিতে গেলে কয়দিনের সময় বা কতদিন পাবে? সর্বোচ্চ 15 দিন ম্যাজিস্ট্রেট দেবে, তাও এক নাগারে দেবে না। এই অনুমতি কি যে কোনো ম্যাজিস্ট্রেট দিতে পারে? তা দিতে পারে না। কোনো দ্বিতীয় শ্রেণী সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 3 শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি ইন্সপেক্টরের পদমর্যাদা অফিসার আবেদন করে, তাহলে এই রিমান্ড পুলিশ হেফাজতে রাখার জন্য অনুমতি দেয়। অনুমতি দিয়ে ওই ম্যাজিস্ট্রেট তার কারণ লিপিবদ্ধ করে তিনি তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। এরপরে কি বলছে? এরপরে যদি এই হেফাজত যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে বসে, তাহলে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতকে অবহিত করবেন কি কারণে তিনি এই রিমান্ড মঞ্জুর করেছেন, তার কারণ লিখে জানাবেন। এরপরে কি রিমান্ড যখন নিয়ে গেছে, এত রিমান্ড দিল, রিমান্ড নাও দিতে পারে। কিরকম? যদি এই আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কম সাজা হয়, এমন আসামি হলে আদালত তাকে জামিন দিতে পারে, যে দরকার নাই রিমান্ড দেওয়ার, হেফাজতে রাখার, আদালত তাকে জামিনে ছেড়ে দিতে পারে। আর যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক সাজা হয়, আর এটা যদি মহানগর আদালত হয়, সেক্ষেত্রে আদালতকে যদি সন্তুষ্ট অর্জন করতে পারে, সেক্ষেত্রে ওই রিমান্ড না দিয়ে জামিনে মঞ্জুর করতে পারে। তাহলে সুন্দর হলো না? এরপরে 168 লেগে তদন্ত রিপোর্ট, এই তহিদ স্যার মিউট করেন। অধীনস্থ পুলিশ অফিসার কর্তৃক তদন্ত রিপোর্ট, অধীনস্থ পুলিশ অফিসারের তদন্ত রিপোর্ট। এই অধীনস্থ ইন্সপেক্টর পদের নির্মে যারা তদন্ত করেন, এই তদন্তের অগ্রগতি, তদন্তের ফলাফল, কতদূর তদন্ত করছেন, কি কি উদ্ধার করছেন, তা ওসিকে অবহিত করবে, অফিসার ইনচার্জকে অবহিত করবে। 169 কি বলছে? সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্তকে মুক্তি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার তদন্ত করার পরে দেখছে আসামিকে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার যথেষ্ট কোনো কারণ নাই, সাক্ষীও নাই, তেমন বাদেও নাই, তাহলে তার নিকট থেকে মুচলেখা নিয়ে জামিনে মুক্তি দিয়ে দেবে। এই মুচলেখা নেওয়ার সময় যদি আবার ওই যে আদালত বিচার করার ক্ষমতাবান, সে আদালত কখনো কোনো সময় ডেকে বসে, তাহলে আমি আদালতে যাব, এই চুক্তিতে আমি মুচলেখা সম্পাদন করে চলে আসব। 170 সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হবে। এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবার 170 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার তদন্ত করার পরে দেখতে পেল যে এই আসামিকে আদালতে প্রেরণ করার আসলেই দরকার, এর বাদেও আছে, সাক্ষীও আছে, তখন এই ম্যাজিস্ট্রেট যে আদালতে বিচারের জন্য ক্ষমতাবান, সেই আদালতেই প্রেরণ করবে। সেই আদালতে প্রেরণ করার পরে কার্যক্রমটা কি? আমার নিকট থেকে যদি কোনো বস্তু, দ্রব্য, আলামত উদ্ধার করে, ঠিক আমার ওই ম্যাজিস্ট্রেটের নিকট যে আদালতে বিচার হবে, সেই আদালতে প্রেরণ করবে। 170 পর্যন্ত। আল্লাহ হাফেজ।